কিন্তু বাংলাদেশের মেয়ে হয়ে ওর চুল কিভাবে এরকম কালার হলো? রুমখানা নিস্তব্ধ। আবরার নিজের ভাবনায় ডুবে কিছুক্ষণ বসে রইল। হঠাৎ সে নিজের মনকে থামাতে পারল না, নিজের মধ্যে চেঁচিয়ে উঠল। আজকে এই মেয়ে যেখানে হোক, এসব নিয়ে আমি কেন ভাবছি? সেই মাথা নাড়িয়ে নিজের ভিতরের এই অযাচিত ভাবনায় বিরক্ত হলো। তারপর পাশে টি টেবিলের উপর রাখা পানির গ্লাসটা তুলে নিল হাতে। তারপর হঠাৎ কুহেলির মুখে পানি ছিটিয়ে দিল। কুহেলির মুখে পানি পড়তে নড়ে উঠল আর কিছুক্ষণের মধ্যে চোখ জোড়া খুলে ফেলল। আবরার তার চিরচেনা ম্লান হেসে বলল, ওয়েলকাম টু মাই হোম, মাই ফাকিং স্কোয়াব। কুহেলির চোখ বড় হয়ে উঠল, কাঁপতে কাঁপতে বসে রইল। তার শরীর কাঁপছে, নিঃশ্বাস থমথমে, চোখে ভয় আর বিস্ময়ের এক অদ্ভুত মিশ্রণ। আবরের হাসিখানা যেন রুমের বাতাসে প্রতিধ্বনিত করছে। রুমটা যেন তার উপস্থিতিতে গরম হয়ে উঠল। কুহেলি চুপচাপ শুধুই কাঁপছে। তার শরীরের প্রতিটি স্পন্দন যেন আপনার এই চোখের সামনে খেলা করছে। আপনার একবার পানির গ্লাসখানা আগের জায়গায় রেখে কুহেলিকে এক টানে নিজের কোলে বসালো। কুহেলি নামার জন্য ছটফট করতে থাকে। আপনার বিরক্ত হয়ে কুহেলির গালে জোরে দাঁত বসিয়ে দেয়। সাথে সাথে কুহেলি স্তব্ধ হয়ে যায়, তবে চোখ দিয়ে অনবরত অশ্রু পড়তে থাকে। কুহেলি স্তব্ধ হয়ে যেতেই আপনার ওর গাল ছেড়ে দেয়। তারপর কুহেলিকে ভালো করে নিজের কোলে বসায় আর দুই পা দুই দিকে দিয়ে আর এক হাত দিয়ে কুহেলির কোমর সজোরে চেপে ধরে। কুহেলি ব্যথা চোখ খিচিয়ে নেয়। এখন আবরার আর কুহেলির মধ্যে আর কোনো দূরত্ব নেই। আবরার দেখে কুহেলির পাতলা গোলাপি অধরখানা তীর তীর করে অসম্ভব পরিমাণের কাঁপছে। আবরার আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, নিজের অধরখানা দিয়ে কুহেলির অধরখানা দখল করে নেয়। কুহেলি আর বাধা দেয় না। এভাবে চলতে থাকলে প্রায় 10 মিনিটের মতো। তারপর আবরার নিজ থেকে কুহেলির অধর ছেড়ে দেয়। সাথে সাথে কুহেলি লম্বা লম্বা শ্বাস নেয়। আবরার কুহেলির চুলে এক হাত দিয়ে বোলাতে বলে, মাই ফাকিং হোয়াইট রোজ। আবরারের কথা শুনে কুহেলি শরীর ঝাঁকিয়ে ওঠে। তারপর ফিসফিস করে বলে, এটা কেমন নাম? কথাখানা অনেক আস্তেই বলে, কিন্তু আবরার তা শুনে ফেলে। আবরার বলে, আমি যেমন, আমার নামও তেমন ইউনিক। আর আমি যাই করব, যাই বলবো, তাই তুমি উপভোগ করবে, বুঝছো? কুহেলি এবার ফুপিয়ে কেঁদে ওঠে কাঁপা কাঁপা কণ্ঠে, বলে কেন আমি আপনার কথা শুনবো? আমি কি নিজের ইচ্ছে এসেছি, না আপনি জোর করে ধরে এনেছেন? আমি আপনার কথা শুনবো না। অমনি কুহেলির গালে পড়ে এক চড়। কুহেলি এতক্ষণ নিচের দিকে তাকিয়ে কথা বলছিল, এবার মাথা তুলে তাকাতেই আটকে ওঠে কুহেলি। আবরারের মুখ রাগে টকটকে লাল হয়ে গেছে, শিরাগুলো গলার পাশে ফুলে উঠেছে। চোখের মনি লালচে আগুনের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সরাসরি কুহেলির দিকে। আবরারের চোখে এমন এক দৃষ্টি যা ভেদ করে দিতে পারে যে কারো বুকের ভেতর পর্যন্ত। কুহেলি চমকে উঠল, ভয়ে তার ঠোঁট কাঁপতে লাগল, নিঃশ্বাস ছোট ছোট হয়ে আসছে। পরক্ষণেই ছোট্ট মেয়ের মতো মাথা নিচু করে কান্নায় ভেঙে পড়ল। চোখ বেয়ে টলটল করে পানি গড়িয়ে পড়ছে তার গালে। আবরার হঠাৎ এক ধরনের বিরক্তিতে গর্জে উঠল, এই মেয়ে, তোর সমস্যা কি? এইভাবে ফেপে ফেপে কাঁদিস কেন এমন করে? আবার থাপ্পড় খেতে ইচ্ছে করছে? তার কণ্ঠে বজ্রপাতের মতো ঝাঁজ, গলা ভারী, তীক্ষ্ণ, রাগে কাঁপছে। কুহেলির ছোট্ট শরীরটা যেন এক মুহূর্তে জমে গেল। তার কাঁধ দুটো কেঁপে উঠল, চোখে ভয়ের ছায়া আরও গাঢ় হল। ঠোঁটের কোণে আটকে থাকা কান্না চেপে রাখতে চাইলেও তা থামল না। কুহেলি আর এক ফোঁটা শব্দও করল না, শুধু নিঃশব্দ কান্নায় ভিজে উঠল তার মুখটা। আবরারের বুক ওঠানামা করছে রাগে, কিন্তু তার ভেতরে একটা অজানা অস্থিরতাও কাজ করছে। যেন সে নিজেই জানে না কেন এই মেয়েটির প্রতি তার রাগ এত প্রবল, আবার কেনই বা তাকে আঘাত করতে গিয়েও সে থেমে যায়। রুমের নিঃশব্দতা তখনও ছুরি দিয়ে কাটা যায় এমন ভারী। একপাশে কুহেলির কাদা, অন্য পাশে আবরারের নিঃশ্বাসে মিশে থাকা আগুন। দুজনের মাঝখানে ঝুলে আছে এক অজানা সম্পর্কের সূক্ষ্ম সুতোর মতো কিছু, ভয়, কৌতূহল আর একরাশ অদ্ভুত সংযোগ। ঠিক সেই মুহূর্তে দরজার ওপর হঠাৎ টোকা পড়ল। আবরারের ভেতরের রাগ যেন আগুনের মতো ছড়িয়ে পড়ল। সে মুখ কেঁপে উঠল, কোল থেকে কুহেলিকে নামিয়ে বেডের উপর বসাল। কুহেলি এখন পুরোপুরি চুপচাপ, চোখে ভয়ের ছায়া, বুক কাঁপছে। আবরার দরজার কাছে যেয়ে শক্ত হাতে দরজার দিকে গিয়ে পাসওয়ার্ড দিয়ে দরজার খোলে দেখল ওপারে দাঁড়িয়ে আছে ফ্যাটিক্স। কি হয়েছে? ডিস্টার্ব করছো কেন? আবরারের কণ্ঠ রাগে কাঁপছে। ফ্যাটিক্স একদম অস্বস্তিতে একটু ধীরে ধীরে বলল, আমতা আমতা করে বলল, পতিতালয় আপনার। আবরারের চোখে আগুন। সে হঠাৎ হাত উঁচু করে ফ্যাটিক্সকে থামিয়ে দিল।
শব্দটাও কেটে গেল। ওই মহিলা কি আবার ঝামেলা করছে? আবরারের কণ্ঠে এতটুকু ক্ষোভ যা শোনার সঙ্গে সঙ্গে রুমের বাতাস ভারী হয়ে গেল। ফ্যাটিক্স মাথা নেড়ে হালকাভাবে সম্মতি জানাল। আবরারের চোখে ঝাপসা রাগ আর বিরক্তি মিশে আছে। সে ধীরে তবে স্থিরভাবে কুহেলির দিকে ফিরে তাকাল। কুহেলি এখনও বেডে বসে ছোট ছোট নিঃশ্বাস নিচ্ছে, ভয়ে দেহ কাঁপছে। তারপর আবরার ফ্যাটিক্সের দিকে তাকাল। ওর মুখে তখনও সেই কঠিন নিয়ন্ত্রণহীন রাগের ছায়া। কয়েক সেকেন্ড নীরব থাকার পর সে গম্ভীর গলায় বলল, তুমি যাও, গাড়িটা বের করো। ফ্যাটিক্স নিচু মাথায় সম্মতি জানিয়ে দ্রুত সরে গেল। সাথে সাথেই আবরার দরজাটা বন্ধ করে দিল, আর রুম জুড়ে আবার নেমে এলো নিঃশব্দতা। আবরার ধীরে ধীরে ফিরে দাঁড়াল। তার চোখের লালচে আগুন এখনও নিভে যায়নি। সে কুহেলির দিকে এগিয়ে গেল, ধীর স্থির কিন্তু ভয়ানক দৃঢ় পদক্ষেপে। কুহেলি বেডের কিনারায় বসেছিল, নিঃশ্বাস গলায় আটকে আছে, চোখে অদ্ভুত ভয় আর কৌতূহলের মিশ্রণ। হঠাৎ আবরার একটানে তাকে দাঁড় করিয়ে নিল। শব্দটা বেরোতেই পারল না কুহেলির মুখ থেকে। এক মুহূর্তে আবরারের শক্ত বাহু তার কোমর জড়িয়ে নিল, এতটাই শক্ত যেন পৃথিবীর কোনো শক্তিও তাকে আর আলাদা করতে পারবে না। তাদের মাঝে কোনো দূরত্ব নেই, এক নিঃশ্বাসের ফাঁকও নয়। আবরারের বুকের ধাক্কায় কুহেলির শরীর হালকা কেঁপে উঠছে, তার নিঃশ্বাস মিশে যাচ্ছে আবরারের উষ্ণ নিঃশ্বাসে। কুহেলি আস্তে করে চোখ তুলল, পিটপিট করে তাকালো আবরারের দিকে। ভয়, বিভ্রান্তি আর এক অজানা অনুভূতির ঢেউ একসাথে তার চোখে। আবরারের চোখের দৃষ্টি তখন এমন যেন আগুনের ভেতরে পানি ফেলা হয়েছে, দাউ দাউ করে জ্বলছে, কিন্তু কোথাও একটা নরম ছায়া লুকিয়ে আছে। রুম জুড়ে তখন শুধু তাদের নিঃশ্বাসের শব্দ, আর জানালার বাইরে জঙ্গলের হালকা হাওয়ার সোঁ সোঁ শব্দ, যেন প্রকৃতিও বুঝে গেছে এখন এই মুহূর্তে কিছু একটা বদলে যেতে চলেছে। আবরার কুহেলির দিকে তাকিয়ে সেই চিরচেনা ভয়ঙ্কর স্নান হেসে বলল, আমি আসছি হোয়াইট রোজ। আমি এখন বাহিরে যাব কাজে, নয়তো তুমি কখনোই আমার হাত থেকে বাঁচতে পারতে না। তোমাকে দেখলেই কন্ট্রোল লেস হয়ে যায় আমার শরীরের লোমসহ, আরও যা কন্ট্রোল করা মুশকিল। আপনি কখনোই আমার মন পাবেন না, সব সময় শুধু আমার দেহ ভোগ করতে পাবেন। ভালোবাসা বা মন কোনোটাই পাবেন না মিস্টার মাফিয়া কিং। আবরার বেশ অবাক হল কুহেলিকে এভাবে কথা বলতে দেখে। পরক্ষণেই আবার মজাও পেল মেয়েটার বোকা বোকা কথা শুনে। ও কখন ভালোবাসা বা মন চাইছে, ওর তো দেহ হলেই যথেষ্ট। কথাখানা ভেবে বাঁকা হাসল আবরার। তারপর কুহেলির কানের কাছে ওর মুখখানা নিয়ে হাসকি কঞ্চে ফিসফিস করে বলল, বিশ্বাস করো আমার ছোট্ট পাখি, তোমার শরীর হলে আমার আর কিছু চাই না, এটাই অনেক। বিশেষ করে তোমার ঠোঁট দুটো পুরোই চকলেটের মতো মিষ্টি, উপস সরি, মধুর মতো মিষ্টি, সারাদিন চুষতে মন চায়। আবরারের এরকম কথায় কুহেলির গা ঘিন ঘিন করে উঠল। কাপা কণ্ঠে বলল, আই হেট ইউ মিস্টার মাফিয়া কিং। আই হেড ইউ টু হোয়াইট রোজ। তারপর কুহেলির ঠোঁটে শব্দ করে চুমু খেয়ে ওকে ছেড়ে দিয়ে গটগট করে বেরিয়ে গেল রুম থেকে। আর কুহেলি আবরারের যাওয়ার পানে তাকিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। কিভাবে বেরোবে এই নরক থেকে, কিভাবে কি করবে? ওর মাথায় কিচ্ছু আসছে না। নিচে আসতেই গাড়ির দরজা খুলে দিল একজন বডিগার্ড। আবরার ঢুকে পড়ল গাড়ির ভিতরে। ফ্যাটেক্স সামনের সিটে ধীর গতিতে বসল, কিন্তু তার চোখ বারবার আবরারের দিকে ফিরছে, যেন কোনো অদৃষ্ট বিপদ খুঁজছে। গাড়ির ইঞ্জিনের আওয়াজ দিয়ে গাড়ি চলতে শুরু করল। রাস্তায় অন্ধকার এবং জঙ্গলের ছায়া মিশে গেছে, কিন্তু গাড়ির ভেতরে এক অদ্ভুত নীরবতা। কেউ কিছু বলছে না, কারো মুখে কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাস আর দম বন্ধ করা চুপচাপ। ফেটেক্স বারবার আবরারের দিকে তাকাচ্ছে, চোখে মিশ্রিত অস্বস্তি, ভয় আর অব্যক্ত কৌতূহল। আবরারের মুখে কোনো ভাব নেই, শুধু তার চোখের লালচে আগুন, যা মুহূর্তেই ফ্যাটেক্সের ভেতরের শূন্যতা বেড়ে দিচ্ছে। ফ্যাটেক্স মনে মনে ভাবছে, না জানি কি করে বসে স্যার আজকে পতিতালয়ে। যে কিছু বলার সাহস পায় না ফ্যাটেক্স। যদি আবরার রেগে যে কুড়াল দিয়ে ওকে দুই টুকরো করে ফেলে, তখন জীবন উপভোগ করার আগেই ওকে উপরে পাঠিয়ে দিবে। তার থেকে ভালো আবরার যা করছে তা করুন, ও দেখেও না দেখার ভান ধরবে। এসব ভেবেই দীর্ঘশ্বাস ফেলে সিটে গা এলিয়ে বসে রইল ফ্যাটেক্স। প্রায় 50 মিনিটের নীরব পথচলা শেষে গাড়িটি ঢুকে পড়ল হীরামন্ডির ভিতরে, আবরারের নিজের তৈরি শহরে। এই শহরটা কোনো সাধারণ শহর নয়, এখানে আবরারের নিয়মই শাসন, আর আবরারের কথার বাইরে কেউ কোনো কাজ করার সাহস পায় না।
রাস্তার দুপাশে থাকা ভবনগুলো ছায়ার মতো নিস্তব্ধ। একটুখানি শব্দ, একটুখানি অঙ্গভঙ্গি, সব কিছুই মুহূর্তের মধ্যে আবরারের নজর এড়িয়ে যেতে পারে না। আবরার শহর তৈরি করেছে এক নিয়মিত পতিতালয় হিসেবে। এখানে যারা আসে তাদের জন্য যা ঠিক করবে আবরার, তাদেরকে তাই মেনে চলতে হবে। আবরারের গাড়ি দেখা মাত্রতেই রাস্তার মানুষগুলো ঝাঁপ দিয়ে সরে গেল। কেউ দৃষ্টি খোঁজার সাহস পেল না। নিঃশব্দে একে একে 10টি গাড়ি শহরের ভিতরে ঢুকে পড়ল। প্রতিটি গাড়ি যেন আবরারের অদৃশ্য শক্তির সম্মান দেখাচ্ছিল। শেষে আবরারের গাড়ি পতিতালয়ের সামনে থামল। গাড়ি থামতেই মুহূর্তের মধ্যে একজন বডিগার্ড এগিয়ে এসে দরজাটা খুলে দিল। আবরার ধীরে গাড়ি থেকে নেমে এলো। তার পা মাটিতে পড়তেই মনে হলো শহরটা যেন তার পদক্ষেপের সঙ্গে সঙ্গী হতে যাচ্ছে। রাস্তার নিঃশব্দতা, হীরামন্ডির ভীতিকর পরিবেশ আর আবরারের উপস্থিতি সব মিলিয়ে এমন এক দৃশ্য সৃষ্টি করল যা সহজে কোনো চোখ অমোঘভাবে উপেক্ষা করতে পারবে না। এখানে আবরারের আধিপত্যই চূড়ান্ত, আর সে জানে এই মুহূর্তে তার পা যেখানে যাবে তাকেই সবাই মনে রাখবে। আবরার পতিতালয়ের ভিতরে ঢুকতেই সবকিছু স্তব্ধ হয়ে গেল। সঙ্গীতের শব্দ নেই, হাসি কান্নার কোনো আওয়াজ নেই, যেন মুহূর্তের মধ্যে পুরো জায়গাটাই নিঃশব্দে স্থির হয়ে গেছে। হঠাৎ এক মেয়ে দৌড়ে এলো। তার শরীর ঘিরে টি শার্ট আর প্যান্ট, চুলগুলো কাঁধ স্পর্শ করছে। ছোট ছোট লুকানো কর্ল, চুলের ছায়ায় রঙের খেলা, কালার করা কোনো জায়গা চোখে পড়ে। মেয়েটি আবরারের দিকে তাকিয়ে বলল, তুমি এসেছো? দেখো ওই মহিলা কি চিৎকার করছে। তাই আমি ওকে উপরের রুমে নিয়ে আটকে রেখেছি, যাতে চিৎকার করলেও কেউ শুনতে না পাই। আবরারের কণ্ঠ তখনও গম্ভীর কণ্ঠে বলল, সীসা, তোমরা এতগুলো মানুষ, তবুও ওই মহিলাকে কন্ট্রোল করতে পারো না? তার চোখের রাগ যা নিয়ন্ত্রণহীনতা এক অদ্ভুত উত্তেজনা তৈরি করল। সীসা ধীরে ধীরে নিচু কণ্ঠে বলল, আমরা সবাই যথেষ্ট চেষ্টা করেছি আবরার, কিন্তু উনি শুধু তোমার কথাই বলছে। তোমার সাথে কথা বলবে, তোমার সাথে দেখা করবে, এইসব বলছে আর চিৎকার করছে। আবরার কোনো শব্দ না করে সোজা দাঁড়িয়ে রইল। তারপর এক মুহূর্তের নিস্তব্ধতার পর আবরার গটগট করে সিঁড়ি বেয়ে উপরের তালায় উঠে যেতে লাগল। পিছনে সীসা যেতে চাইল, কিন্তু ফেটেক্স থামিয়ে বলল, তুমি জানো তো স্যার ওনার সঙ্গে একা কথা বলতে পছন্দ করে, তবুও কেন পিছনে যাচ্ছ? সীসা হঠাৎ থেমে গেল। তার মনে এক অদ্ভুত ভীতি এবং সম্মান মিশ্রিত অনুভূতি ঘিরে ধরল। সাধারণত আবরার সীসার সঙ্গে সব সময় কঠোর আর খারাপ ব্যবহার করেও থাকে, ইভেন সবার সঙ্গে। কিন্তু আজ কেবল তার গম্ভীর কণ্ঠ আর দৃঢ় উপস্থিতি সীসার মনে এক অদ্ভুত প্রভাব ফেলেছে। সীসা ফ্যাটেক্সের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, ভুলে গেছিলাম আবরার আজকে ভালো ব্যবহার করেছে, তাই। তার কণ্ঠে অদ্ভুত এক প্রশান্তি, কিন্তু চোখে এখনও একটা অনিশ্চিত আশঙ্কা। ফেটেক্স শুধু চুপচাপ তাকিয়ে রইল। উপরের তালার দিকে গটার আওয়াজ আর আবরারের স্থির ধাপের সঙ্গে মিলিয়ে সীসার মন যেন ধীরে ধীরে উত্তেজনা আর অনুশোচনায় ভরে উঠল। আবরার ধীর পায়ে করিডোর পেরিয়ে এগোতে লাগল। করিডোর জুড়ে নরম আলো, কিন্তু তাতে অদ্ভুত এক ঠান্ডা ছায়া লেগে আছে। দেয়ালের পাশে মেয়েরা চুপচাপ তাকিয়ে আছে, কেউ ভয় নিয়ে, কেউ বা একরকম কৌতূহলে। তাদের দৃষ্টি যেন আবরারের প্রতিটি পদক্ষেপ গুণে রাখছে। করিডোরের শেষে একটা দরজা। দরজার ওপাশ থেকেই ভেসে আসছে এক নারী কণ্ঠ, কখনো অনুনয়, কখনো চিৎকার, কখনো শুধুই কান্না। আবরার দরজার সামনে এসে থামল। এক মুহূর্তের জন্য গভীর দীর্ঘশ্বাস ফেলল। তারপর দরজাটা ঠেলে খুলে ভেতরে ঢুকে গেল। রুমের ভেতরে বাতাস ভারী, জানালার পর্দা আধখোলা। আলো পড়ে আছে এক নারীর মুখে, বয়স 40-এর কোঠায়, চোখে লালচে ক্লান্তি, কিন্তু তবুও মুখে তীব্র এক প্রতিবাদের ছাপ। সে বারবার একই কথা বলছে, আমি আবরারের সঙ্গে কথা বলবো, আমাকে যেতে দাও তোমরা, আমি ওর সাথেই কথা বলবো। আবরার দরজার পাশে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর ঠান্ডা গম্ভীর কণ্ঠে বলল, কি সমস্যা আপনার? এভাবে চিৎকার করে পতিতালয় মাথায় তুলছেন কেন? এখনো কি ছেলেদের দরকার? কথাখানা বলেই আবরারের ঠোঁটের কোণে এক ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। একটা এমন হাসি যা মানুষের গা শিউড়ে দেয়। রুমের ভেতরে বাতাস যেন জমে আছে। জানালার পাশের পর্দা অল্প নড়ছে, কিন্তু সেই নড়াচড়া যেন মৃত্যুর আগের শেষ নিঃশ্বাস। মেঝেতে বসে আছে এক মহিলা, চুল এলোমেলো, চোখ লাল হয়ে ফুলে গেছে, গায়ে পুরনো শাড়ি, হাত পা শিকলে বাঁধা। শিকলের শব্দটাও যেন এই নীরব রুমে ছুরির মতো কানে বিঁধছে। মহিলা আবরারের দিকে তাকিয়ে কাঁপা কণ্ঠে বলল, আবরার বাবা, আমাকে ছেড়ে দে, আমি তো আমার শাস্তি পেয়ে গেছি,
আর কত শাস্তি দিবি আমাকে? দয়া করে ছেড়ে দে না বাবা। আবরার কিছুক্ষণ নীরব রইল। তার চোখে কোনো মায়া নেই, শুধু ঠান্ডা ক্রোধের দীপ্তি। তারপর হঠাৎ সে হেসে উঠল, একটা ভয়ঙ্কর, ঘর কাঁপানো হাসি। মহিলার শরীরটা থরথর করে কেঁপে উঠল, যেন সেই হাসির ভেতর লুকিয়ে আছে আগুন আর প্রতিশোধের সব ছায়া। আবরার ধীরে ধীরে এগিয়ে গেল, তার ভারী বুটের শব্দ ঘরে প্রতিধ্বনিত হল, ঠক ঠক ঠক। সে এসে একদম মহিলার সামনে থামল, তারপর হাঁটু গেড়ে বসে পড়ল তার চোখের সমান উচ্চতায়। আবরার এবার আগের চেয়ে আরও ঠান্ডা আর বিষাক্ত কণ্ঠে বলল, আপনাকে সারা জীবন আমি শাস্তি দিলেও আমার মনের জ্বালা মিটবে না মিস আজমেরি দেওয়ানা।